সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টকশো এই সময়ে। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, মার্চে ভারতে হতে যাচ্ছে 2016 টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ততর টি-20 বিশ্বকাপের আগে ঢাকায় শুরু হলো এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট। বাংলাদেশ এর আগে 50 ওভারের টুর্নামেন্টে 1988 সালে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজন করেছিল। এরপর বাংলাদেশ দ্বিতীয় দফা এশিয়া কাপ আয়োজন করে 2000 এবং 2012 সালে তৃতীয়বারের মতো বাংলাদেশ এশিয়া কাপে আয়োজক ছিল, দুর্দান্ত পারফর্মও করেছিল। সেখানে ভারত ও শ্রীলঙ্কাকে টপকে ফাইনালে উঠে তারা পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরে এশিয়া কাপ জেতার স্বপ্ন থেকে দূরে ছিল সাকিব, মাশরাফি বা মুশফিকরা। তো এই বছর চতুর্থবারের মতো স্বাগতিক হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রেকর্ড ছুঁতে যাচ্ছে এই এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রে। কিন্তু নতুন ফরম্যাটে টি-20 যে এশিয়া কাপ, এই কাপে বাংলাদেশ কেমন করবে বা আয়োজনটি কেমন হচ্ছে, সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে ক্রিকেট অঙ্গনে অনেক প্রশ্ন ছিল। তাই আমরা এশিয়া কাপ নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক পরিচালক বিসিবি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব খন্দকার জামিল উদ্দিন, সাবেক পরিচালক বিসিবি, স্বাগত আপনাদের। ধন্যবাদ। জি মোবাশ্বের ভাই, আপনি বলেন, মানে আমরা এই এশিয়া কাপের আয়োজন নিয়ে যে একটা হাইপ ছিল বা একটা উদ্বেগও ছিল, এটা কবে হবে, কোথায় হবে, আদৌ বাংলাদেশে হবে কিনা, তো এখন তো হতে যাচ্ছে, মাঠে গড়িয়েছে বল, সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে? না, আমার কাছে তো অবশ্যই খুব ভালো লাগছে। এবং এই ঢাকার মাঠে হবে কি না হবে, এটার কিন্তু মূল নায়ক হচ্ছে অলওয়েজ অস্ট্রেলিয়া। কারণ আমি এই জন্য মূল নায়ক বলছি যে আমার আর্কিটেকচারাল একটা কনফারেন্স, কমনওয়েলথ কনফারেন্স বাংলাদেশে করার সিদ্ধান্তের সময়ও তারা ওই 10 নম্বর ডেঞ্জার সিগন্যাল, 8 নম্বর ডেঞ্জার সিগন্যাল ইত্যাদি তারা ডিক্লেয়ার করে। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমার মনে হয় সবারই জানা দরকার, ফুটবলে কিন্তু তারা এখানে এসে খেলে গেছে। তাহলে কি, আমি একটি প্রশ্ন তাদের কাছে এইটার মাধ্যমে করতে চাই, তারা কি ক্রিকেট আর ফুটবলকে মানবিক দিক থেকে দুইভাবে চিন্তা করে, না সমস্ত খেলাকে একরকম চিন্তা করে? এবং সব সময় আমাদের দুশ্চিন্তাটা ছিল কিন্তু মূলত অস্ট্রেলিয়াকে নিয়ে। যাই হোক, সেই খেলাটি অস্ট্রেলিয়াই বাংলাদেশের সব সময় খেলার ব্যাপারে খোঁটাটি দিয়ে থাকে যে নিশ্চয়তা নাই ইত্যাদি ইত্যাদি। তারপরেও এই নতুন ফরম্যাটে যে খেলাটি হচ্ছে, এটার জন্য একটুখানি দুশ্চিন্তা তো অবশ্যই আছে। 50 ইয়েতে যদি খেলা হতো তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করতাম। 20তে আমাদের অবস্থানটা এখনো আন্তর্জাতিক একেবারে টপ লেভেলে কিন্তু আমরা পৌঁছাতে পারি নাই। তারপরেও আমি মনে করি সামনে যে খেলা আছে তার জন্য এই খেলাটি খুবই একটি গুরুত্বপূর্ণ খেলা বলে আমি মনে করি। যেমন দুশ্চিন্তার আদৌ কোনো কারণ আছে কিনা, আপনার কি? ধন্যবাদ আপনাকে। আমি একটু মোবাশ্বের ভাইয়ের কথাটার সঙ্গে একটু যোগ করি যে ফুটবল আর ক্রিকেটের যে কথাটা বললেন, আসলে এখানে কিন্তু মূল সমস্যা কিন্তু আইসিসির। কারণ ফুটবল কিন্তু ফিফা কিন্তু কোনো ছাড় দেয়নি কিন্তু, যে তোমাদেরকে এখানেই খেলতে হবে। এবং ফিফার প্রতিনিধি এসে এখানে তারা দেখে গিয়ে বলছে যে তোমাদেরকে এখানেই খেলতে হবে, কোনো উপায় নাই, কারণ বাংলাদেশ নিরাপদ দেশ। কিন্তু আইসিসিকে কিন্তু আমরা সেই রোলটা প্লে করতে দেখি না। যেমন দেখেন, ওরা যখন আমাদের দেশে সফর করার কথা সফর করলো না, ইভেন যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট আমাদের দেশে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এবং খুব নির্বিঘ্নে, এবং আইসিসি ভূয়সী প্রশংসা করেছে এই টুর্নামেন্টের, সেখানেও কিন্তু অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেনি, বাট আইসিসি কিন্তু তাদের বেলায় নিশ্চুপ। এই যে আইসিসির এই ভূমিকাটা, এইটা কিন্তু আসলে ফিফার মতো নয়। এবং আইসিসি একটা মেরুদণ্ডহীন সংস্থা, এবং আইসিসি সবসময় এই বড় দলগুলা, বড় দেশগুলা, যে ইংল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া, এই 3টা দেশের করায়ত্ত থাকে। এরা যা বলে আইসিসি সেভাবেই তার ভূমিকা পালন করে। এটা কিন্তু আসলেই এটা গ্রহণযোগ্য না, কারণ ক্রিকেটটা আমরা অনেক দেশ খেলি, সবার জন্য একই রকম ভাবে নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। যাই হোক, এটা আমাদের আজকের প্রসঙ্গ না। কিন্তু আপনি বলছেন, মোবাশ্বের ভাই বলছিল যে ওয়ানডে ফরম্যাটে আমাদের একটা স্ট্রেংথ আমরা অলরেডি প্রুভেন, কিন্তু এই ছোট ভার্সনে টি-20 ভার্সনে আমাদের স্ট্রেংথটা নিয়ে একটু চিন্তা আছে। হ্যাঁ, অবশ্যই আমাদের স্ট্রেংথটা নিয়ে চিন্তা আছে। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যে টি-20 ফরম্যাটের জন্য সব বড় যারা ফুল নেশন কান্ট্রি ক্রিকেটে, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা টি-20 টিম আছে, 7-8টা প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু এখনো করতে পারিনি। অর্থাৎ টি-20-র জন্য যে স্পেশালাইজড প্লেয়ার দরকার, সেই প্লেয়ারগুলোকে আমরা এখনো বের করতে পারিনি। এটার অবশ্য কারণও আছে, কারণ টি-20 ম্যাচ আমরা কিন্তু অনেক কম খেলেছি। সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু বিপিএল এর সৌজন্যে, আরো কয়েকটা সিরিজের সৌজন্যে হয়তো বেশ কিছু টি-20 আমরা খেলেছি, বাট এর আগে কিন্তু আমাদের একেবারেই টি-20 ক্রিকেটের ক্ষেত্রে বছরে হয়তো আমরা 1-2টা টি-20 ম্যাচ খেলেছি, মাঝখানে 3 বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। সুতরাং এই জায়গাটায় আমরা কিন্তু একটু পিছিয়ে পড়েছি, যার জন্য আসলে টি-20 প্লেয়ার কারা স্পেশালাইজড সেটা নির্বাচকদেরও ধরতে
কিন্তু এখনো সমস্যা বেগ পেতে হচ্ছে। সেই জন্য আপনি দেখবেন যে জিম্বাবুয়ের সঙ্গে আমরা ওয়ানডেতে যে টিমটা খেলিয়েছি ঠিক একই টিম কিন্তু আমরা টি-20তেও খেলেছি, একটা চেঞ্জও ছিল না। এখানেই কিন্তু বোঝা যায় যে আমরা আসলে টি-20-র জন্য এখনো স্পেশালাইজড প্লেয়ার তৈরি করতে পারি নাই। আর স্পেশালাইজড প্লেয়ার তৈরি করতে না পারার কারণেই মোবাশ্বের ভাইয়ের সঙ্গে আমিও একমত যে টি-20তে আমরা এখনো ওয়ানডেতে যেভাবে আমরা একটা দল হিসেবে গড়ে উঠেছি, আমরা সময়ও আদায় করতে পেরেছি সবার, কিন্তু টি-20তে সেটা আমরা এখনো অর্জন করতে পারিনি। এবারে এশিয়া কাপের সম্ভাবনা তাই এটা বিচার করে কিরকম মনে হয়? আমি মনে করি ইটস এ গুড স্টার্ট। আর জামিল যে কথাটি বললো, আমাদের যে শর্ট ভার্সন কতগুলি ম্যাচ খেলার কথা, সেটাতেও কিন্তু মাঝখানে অনেকগুলি প্রতিবন্ধকতার কারণে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি নাই। এক, আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের প্লেয়াররা এই শর্ট ভার্সনে ওই পরিমাণ জায়গা পেত না যা এখন পাওয়া শুরু করেছে। আমি মনে করি ইটস এ গুড স্টার্ট। এই শর্ট ভার্সন না, এটা যে হচ্ছে, এটার থেকে আমরা আমাদের ভুল ত্রুটি আর ও যে কথাটি বলেছে, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যদি পর্যালোচনা করি, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাই যে আলাদা প্লেয়ার সেট আপ কয়েকজন থাকবে মেইন টিম থেকে, কিন্তু মেজর প্লেয়ার কিন্তু একদম আলাদা একটা। এই জায়গাতে আমাদের যেতে হবে এবং সত্যিকার অর্থে আমাদের এই কতগুলি খেলা যদি থাকে, খেলা থাকলে শুধুমাত্র আমরা প্লেয়ার বের করতে পারবো, খেলা না থাকলে তো পারবো না। তার সেই কারণে আমি মনে করি, তারপরেও আমরা আশা করি বাংলাদেশ বিভিন্ন সময় চাওয়ার চেয়ে অনেক বেশি আমাদেরকে দিয়েছে, সেই ধরনের কিছু হয়তো আমরা আশা করতে পারি সামগ্রিকভাবে টোটাল। এই এশিয়া কাপের পরে নিশ্চয়ই কোয়ালিফাই করলে আপনারা টি-20-র যে ওয়ার্ল্ড কাপ সেটার কথা আলাদা, কিন্তু এরপরে তো বিশ্বকাপ আছে, বিশ্বকাপে সেটা আবার কোয়ালিফাইং রাউন্ডও আছে। এখানেই আমাদের ভয়ের ব্যাপারটা, বিশ্বকাপের যে কোয়ালিফাইং রাউন্ডটা আছে সেখানে আমাদের আয়ারল্যান্ড হল্যান্ডের সঙ্গে খেলতে হবে। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ওয়ানডেতে আমরা র্যাঙ্কিং এ কিন্তু বেশ উপরে 7 নম্বরে, কিন্তু টি-20তে কিন্তু আমরা র্যাঙ্কিং আফগানিস্তানের পিছনে। তার মানে বোঝা যাচ্ছে যে টি-20তে আমরা এখনো সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারিনি। কিন্তু এই যে আয়ারল্যান্ড হল্যান্ড, শর্টার ভার্সন ক্রিকেট কিন্তু সবসময় বিপজ্জনক। বড় টিমগুলো কিন্তু সবসময় শর্টার ভার্সন ক্রিকেটে চাপে থাকে, যেগুলো ছোট টিমের বেলা হয় না, কারণ তাদের হারাবার 20 ওভার মাত্র খেলা, 20 ওভারে এনিথিং ক্যান হ্যাপেন। হ্যাঁ, সুতরাং এই জায়গাটায় বিশ্বকাপের আগে এই সিরিজটা সেজন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এশিয়া কাপটা এখানে যদি আমরা ভালো করতে পারি, তাহলে এইটা আমাদেরকে একটা এই কোয়ালিফাইং রাউন্ডটায় আমাদেরকে ভালো খেলার শক্তি যোগাবে, সাহস যোগাবে। কিন্তু এখানে যদি আমরা বাই চান্স আমরা যদি ভালো করতে না পারি, সেটা কিন্তু দলের মোরাল বুস্টআপের জন্য কিন্তু একটা নেতিবাচক অবস্থান তৈরি করবে। সুতরাং এই যে এশিয়া কাপটা হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে আসলে এরপরে কিন্তু আর কোনো খেলা নেই, সরাসরি আমাদেরকে কিন্তু মূল পর্বে খেলতে হবে, মানে কোয়ালিফাইং রাউন্ডে ওয়ার্ল্ড কাপে খেলতে হবে। সুতরাং এখানে ভালো করাটা কিন্তু আসলে খুব জরুরি। সেটা যদি আমরা ফাইনালে নাও জিতে পারি, আমরা যদি 2-3টা ম্যাচ জিততে পারি, সেটা কিন্তু আমাদের জন্য খুব বুস্টআপ হিসাবে কাজ করবে। সেই জন্য এটাকে ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে বাংলাদেশের বিবেচনা করা উচিত এবং আমাদের সর্বস্বটা দিয়ে চেষ্টা করা উচিত এখানে ভালো ফলাফল করার, কারণ এই ভালো ফলাফলটা তাদেরকে বিশ্বকাপে ভালো করতে সহায়তা করবে। সেজন্য এই টুর্নামেন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আইসিসি নিয়ে আমরা খানিকটা সমালোচনা এখানে করলাম, আইসিসির অর্গানাইজেশনাল ক্যাপাসিটি, স্ট্রেংথ, তাদের ব্রেভিটি, এইসব নিয়ে। কিন্তু আমাদের যে লোকাল যে সংগঠনটি আছে বিসিবি, আপনারা যার পরিচালক হিসেবে ছিলেন, তো তারা তো বেশ কিছু কি বলে যে টুর্নামেন্ট এবং অনেকগুলো আয়োজন করেছে। ওনাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এবং পারফরমেন্স নিয়ে আপনার কি? একদিকে বাংলাদেশের সবচেয়ে বড় ঐশ্বর্য কিন্তু আতিথেয়তা। আমরা প্রতিটি ক্ষেত্রেই ছোট ছোট ফেলিওরগুলি ধামাচাপা পড়ে যায়, দৃষ্টিতে আসে না, মানুষ তার ব্রড মাইন্ড ওয়ার্ম ওয়েলকামটাকে ট্রিমেন্ডাসলি, যেটা বিশ্বের কোথাও না। কারণ বিশ্বের সবগুলো জায়গায় ইভেন্ট ম্যানেজমেন্টরা কাজ করে, তার সাথে কাগজে যা লেখা থাকে, তার বাইরে একটি কুলবড়ি চাইলেও সে তোমাকে একটা কুলবড়ি দেবে না। কিন্তু বাংলাদেশে আমাদের যে ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত, যারা এইসব কার্যক্রমের সাথে জড়িত, তারা কিন্তু মানুষ হিসাবে মানুষকে ওয়েলকাম করে। এইটার এফেক্ট কিন্তু সারা বিশ্বে বাংলাদেশ কিন্তু ওই জায়গাতেই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে। এক, অর্গানাইজার হিসাবে ছোট ছোট ভুল ত্রুটি, আর্থিক অপচয় ইত্যাদি ইত্যাদি, এগুলি একটি আরেকটা চ্যাপ্টারে চলে যাবে। কিন্তু বাংলাদেশের অবস্থানটা কিন্তু অর্গানাইজার হিসেবে এখন বিশ্বের দরবারে কিন্তু একটা অন্য মাত্রায় চলে গেছে। কারণ আমাদের প্লেয়ার, অর্গানাইজার এবং দা দর্শক, যেটা সবচেয়ে বড় জিনিস, বাংলাদেশের দর্শকের মতন বিশ্বের কোথাও এত হোমোজিনিয়াস দর্শক, যেখানে আমরা রাজনৈতিকভাবে খুনাখুনি মারামারি করছি, সেই মানুষগুলি একসাথে বসে একইভাবে খেলা দেখছে এবং একইভাবে ওয়েলকাম করছি। রাজনৈতিক নেতা নেত্রী এবং কর্মী,
আমি এইটাকে একটি অন্য মাত্রায় দেখি। আমি প্রায় একটি কথা বলি, নেলসন ম্যান্ডেলা যে বলে গেছেন, দ্য স্পোর্টস হ্যাজ দ্য পাওয়ার টু ইউনাইট পিপল ইন এ ওয়ে দ্যাট লিটল এলস ডাজ। আদার অর্গানাইজেশন কোনোটাই এই স্পোর্টস এর মতো অর্গানাইজ করতে পারে না সমস্ত দলকে। এইটা সবচেয়ে বড় এক্সাম্পল আমি মনে করি যে নেলসন ম্যান্ডেলার এই বক্তব্যকে বাস্তবায়ন করে প্রমাণ করছে বাংলাদেশের ক্রিকেট বোদ্ধা এবং অর্গানাইজাররা। কয়েকটা স্ট্যাটিস্টিক্স আছে, ওটা নিয়ে একটু আলাপ করবো। যেটা স্ট্যাটিস্টিক্স মানে যে মানে ক্রিকেট সূচি আর কি, যেটার মধ্যে 2019 সালে আমি দেখছি যে ইংল্যান্ডে বসবে 50 ওভারের বিশ্বকাপের আসর। তার আগে 2018 সালে এশিয়া কাপ 50 ওভারের এশিয়া কাপ টুর্নামেন্ট হবে। তারপর 2020 সালে টুর্নামেন্টটা হবে T20 ফরম্যাটে, এবং এরপরে এশিয়া কাপের 50 ওভারের টুর্নামেন্টটি হবে 2022 সালে। তো এই যে ক্রিকেট সূচিগুলো আছে, এগুলো সামনে রেখে এখন যেমন বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এশিয়ার দেশ, এবং নতুন আরেকটা দেশ এবার আসছে, সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এই সবকিছু আমাদের এত টুর্নামেন্ট, এত কি বলছে ক্রিকেট সূচির মধ্যে এই মূল পর্বে যাওয়ার মতো ক্যাপাসিটি, শক্তি আমরা বা সম্ভাবনা আপনার কতটা দেখতে পাচ্ছেন? একটা জিনিস কিন্তু এখানে বলে রাখা ভালো, আগামী বছর ইংল্যান্ডে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু 8টা দল খেলে, কারণ পূর্ণ সদস্য দেশ 10 জন, কিন্তু এখানে খেলে কিন্তু 8 জন। এটা খুবই আশার কথা যে বাংলাদেশ এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে, 7ম স্থান অধিকার করে। এবং অল মাইটি ওয়েস্ট ইন্ডিজ, যারা নাকি একসময় বিশ্ব ক্রিকেট শাসন করত, তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে ড্রপ হয়ে গেছে। সুতরাং 50 ওভারের যে ক্রিকেটগুলো আগামীতে অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ খুব ভালোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারবে এবং নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করতে পারবে। কিন্তু T20 এবং অন্যান্য টেস্ট ম্যাচের ক্ষেত্রে এখনো বাংলাদেশের যে সামর্থ্যটা আমাদের দেখানো প্রয়োজন ছিল, সেটা আমরা এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটে সেভাবে আলো ছড়াতে পারিনি। তবে হতাশ হওয়ার কিছু নাই, কারণ 3টা ফরম্যাটে ক্রিকেটে আপনাকে মেলে ধরতে হলে আরো সময় দিতে হবে। আমরা ক্রিকেট দল হিসেবে কিন্তু আমরা খুব বেশি দিন কিন্তু আইসিসি পূর্ণাঙ্গ সদস্য দেশ না, এবং এটাও মাথায় রাখতে হবে আমরা কিন্তু আমাদের খেলার কারণে পূর্ণাঙ্গ সদস্য দেশ আমরা অনুমোদন পাইনি। আমরা পেয়েছি আমাদের স্ট্রাকচার, আমাদের যেটা মোবাশ্বের ভাই বললেন, আমাদের দর্শক, আমাদের অর্গানাইজার, আমাদের ক্রিকেটের প্রতি প্রেম, এটার কারণে কিন্তু আমরা আসলে স্ট্যাটাসটা পেয়েছি। অনেকে মনে করেন যে আমরা 16 বছর হয়ে গেল আমরা স্ট্যাটাস পেয়েছি, এখনো আমরা টেস্ট ম্যাচে এরকম কেন? আসলে তারা ভুলে গেছেন যে আমরা খেলার জন্য কিন্তু স্ট্যাটাসটা পাইনি। আমরা ভালো করব, আমাদের সব রকম সুযোগ সুবিধা আছে, আমাদের দর্শক আছে, ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে। এইটাকে মাথায় রেখেই কিন্তু তৎকালীন প্রয়াত জগমোহন ডালমিয়া, তৎকালীন আইসিসি প্রেসিডেন্ট, উনি কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি যেখানে ক্রিকেটটা খুব ভালোভাবে ডেভেলপ করবে। এবং ওই সময় যারা, মোবাশ্বের ভাই সম্ভবত ওই সময় বোর্ডে ছিলেন, এবং আমাদের সাবের হোসেন চৌধুরী সাহেব ছিলেন তখন প্রেসিডেন্ট, তাদের ঐকান্তিক প্রচেষ্টা, যেটা মোবাশ্বের ভাই বললেন যে আমরা অর্গানাইজাররা, অন্যান্য অর্থনৈতিক ব্যাপার স্যাপার কি সেটা আলাদা চ্যাপ্টার, কিন্তু অর্গানাইজাররা আমরা যখন কোনো জিনিস অর্গানাইজ করি এত সুন্দরভাবে, আপনি দেখেন আমরা 2011 ওয়ার্ল্ড কাপ সাকসেসফুলি অর্জন করেছি, আমরা 2014 T20 ওয়ার্ল্ড কাপ সাকসেসফুলি আয়োজন করেছি, এই যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ হয়ে গেল সম্প্রতি সাকসেসফুলি আয়োজন করেছি, এর আগে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ 2004 অনুষ্ঠিত হয়েছিল, সেটাও সাকসেসফুলি আমরা করেছি। অর্থাৎ অর্গানাইজেশনাল ক্যাপাসিটির ক্ষেত্রে আমাদের কিন্তু তুলনা নাই। সেই হিসাবে এটা কিন্তু তৎকালীন আইসিসি প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়া খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, এবং সেই কারণেই কিন্তু আমাদের টেস্ট স্ট্যাটাসটা পাওয়া, পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া। কিন্তু খেলার মানটা কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা আলো ছড়াতে শুরু করেছি কিন্তু 2007 বিশ্বকাপ থেকে, যেখানে আমরা প্রথমবারের মতো ভারতকে হারালাম, সাউথ আফ্রিকাকে টপ 8 হারালাম, ভারতকে তো আমরা প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিলাম। সেখান থেকে কিন্তু আমাদের ক্রিকেটের অগ্রযাত্রাটা শুরু। সেই হিসেবে চিন্তা করলে কিন্তু মাত্র 8-9 বছর। সুতরাং এমন কোন বছর হয়ে যায় নাই যে আমরা বলবো যে আমরা ক্রিকেটে পিছিয়ে আছি, আমরা ভালো খেলতে পারছি না। ইটস নট লাইক দ্যাট, আমরা ভালো খেলছি। ওয়ান ডে ক্রিকেটে এরকম একটা অবস্থান অর্জন করা, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। বাংলাদেশের মতো একটা
একটা দেশের জন্য। এবং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট, টি-20 ক্রিকেট, এখন টি-20 ক্রিকেটটাও শুরু হয়েছে প্রায় 10 বছর আগে, সুতরাং টি-20 ক্রিকেটও আমাদের এখন নিজেদেরকে মেলে ধরার সুযোগ আছে। আমরা হয়তো এখন ওর পিছিয়ে আছি, কিন্তু আগামীতে আমরাও পিছিয়ে থাকবো না। আমাদের বিপিএল এর মতো টুর্নামেন্ট হচ্ছে, এটা যদি রেগুলার হয় এবং সাকিব, তামিম, মুশফিক এরা যেমন এবার পিএসএল এ খেলেছে, এরকম আরো প্লেয়ার যখন আমাদের বিভিন্ন টি-20 টুর্নামেন্টে বাইরে দেশের পক্ষে খেলতে যাবে, তখন তারা আরো অভিজ্ঞতা অর্জন করবে এবং আগামীতে আমরা অবশ্যই টি-20তে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হবো ইনশাল্লাহ। সুতরাং এই যে টুর্নামেন্টগুলোর কথা আমরা বললেন, সব জায়গাতেই কিন্তু আমরা আমাদের একটা ভালো অবস্থানে আমরা যেতে পারবো বলে আমার বিশ্বাস। নিরাপত্তা প্রশ্ন একটু মহসবে জিজ্ঞেস, আমি তার আগে একটু খুব ইন্টারেস্টিং, যেটা সবার জানা উচিত, যেহেতু সাবের সাহেবের সময় কথা উঠলো, যখন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হলো, আমি সাবের সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাদের মাঠ হলো একটা, আপনি স্বীকৃতি কেমন করে আনলেন? বলে আমাদের যতগুলি খেলার মাঠ আছে সবগুলিকে ওয়ার্ল্ড ক্লাস হিসাবে দেখানো হয়েছে। তাই বললাম যে তাহলে তো ইমিডিয়েটলি আমাদের আরো 2-1টা স্টেডিয়াম না বানালে, এইটাই কিন্তু মহসর ভাই অর্গানাইজেশনের যে ক্যাপাসিটি। তো সেইটার কারণে কি হলো, রাতারাতি সিদ্ধান্ত নিয়ে এম.এ. আজিজ স্টেডিয়ামকে আমরা আধুনিক স্টেডিয়ামে পরিবর্তন করলাম। আমি ওখানকার একটা তথ্য দেবো, আমি আমার পুরা কনসালটেন্সি অফিস শিফট করে নিয়ে গেছিলাম ওইখানে 3 মাসের মধ্যে করার জন্য। কংক্রিট ঢালাই করে মিলাতে পারি না, শেষে সারা রাত ধরে গরম পানি দিয়ে 8 দিন 9 দিনের ভিতরে, 21 দিনের জায়গায় 8 দিন 9 দিনে কংক্রিটের কাজ শেষ করেছে। কংক্রিট তারপরে যখন করতে পারি নাই, তখন স্টিল স্ট্রাকচার জোগাড় করে নিয়ে এসে ওটার মধ্যে করে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ভেন্যু হয়ে গেছিল কিন্তু আমাদের এম.এ. আজিজ, কারণ আমাদের ওইখানকার ড্রেসিং রুম ওয়াজ মাচ বেটার দেন বঙ্গবন্ধুটার। তো আমরা কিন্তু এটা কিন্তু খেলার প্রতি ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব না। এবং আমাদের দেশের প্লেয়ারদের পাশাপাশি আমাদের যে দর্শক, এই দর্শকের যে সাপোর্ট, এবং দর্শকরা শুধু বাংলাদেশকে সাপোর্ট করে না, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং পার্ট। বাংলাদেশের দর্শকরা একমাত্র দর্শক যারা বিশ্বের সব দেশের ভালো খেলোয়াড়কে, এমনকি বাংলাদেশের বিরুদ্ধে খারাপ ভালো খেললে পারেও সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। দ্যাট ইজ সামথিং এক্সেপশনাল। এবং এইটা আবার এই অর্গানাইজারদেরকেও কিন্তু ডেডিকেট করার সুযোগ দেয়। এখন সিকিউরিটির ব্যাপারে সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, বাছাই পর্বে খেলা যেগুলো ফতুল্লায় হয়েছে কয়েকটা, তার মানে এখন তো এই এশিয়া কাপ যেটা আরো অন্য জায়গায় ছড়িয়ে দেওয়া যেত কিনা? অবশ্যই। আমি মনে করি, যেরকম আমার কাছে খুব কষ্ট লাগে, আমি প্রচন্ড রকম ব্যথিত হই, বগুড়ার স্টেডিয়ামকে কেন, রাজনৈতিক যতই চিন্তা থাকুক না কেন, আমি খেলাকে রাজনীতির সাথে কেন মেলাবো, আমি এটা বুঝে উঠতে পারি না। এই জায়গাতেই আমি খালি দেখি যে আমার নেলসন ম্যান্ডেলা ফেল করেছেন। বগুড়ায় সব রকম ফেসিলিটিস রয়ে গেছে এবং সাকসেসফুলি ওখানে আন্তর্জাতিক খেলাগুলি। নেলসন ম্যান্ডেলা ফেল করে নাই, আমরা ফেল করিয়েছি। এই আমাদের এখানে ওই এক বগুড়া নিয়ে আমি ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে আমার আবেদন থাকবে, বগুড়াতে খেলা শুরু করা উচিত। নর্থ বেঙ্গলে একটি মাত্র জায়গা যেখানে দিনে খেলা দেখে দিনে তার রাজশাহী, রংপুর, ফিরে যেতে পারে। এন্ড ইউ হ্যাভ অল দ্য ইনফ্রাস্ট্রাকচার। আমি মনে করি জরুরি ভিত্তিতে এটি সবার চাহিদা হওয়া উচিত এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং খেলাটিকে এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। মানে আমাদের যে এই বললেন যে এটা একটা ভালো ওয়ার্ম আপ হবে, মানে সামনের টুর্নামেন্টগুলোর দিকে ইয়ে করার জন্য, কিন্তু ওভারঅল যখন ক্রিকেটের স্ট্রাকচার কিংবা নতুন প্লেয়ার গ্রুমিং এর যে পরিবেশটা, সেটা কেমন দেখছেন? মাঝখানে কিন্তু এই যে গ্রুমিং এর কতগুলা ব্যাপার আছে, যেমন আমাদের একটা হাই পারফরমেন্স, এবার কিন্তু বেশ কয়েকজন নতুন প্লেয়ার আমাদের একটা হাই পারফরমেন্স ইউনিট ছিল, সেই ইউনিটটা কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল। বাট আসার কথা যে সাম্প্রতিক সময়ে আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট, উনি এটা অনুধাবন করেছেন, নাজমুল হাসান পাপন, ওনাকে ধন্যবাদ দিতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। উনি কিন্তু আবার এই হাই পারফরমেন্স ইউনিটটা পূর্ণাঙ্গভাবে চালু করেছেন। সেটার জন্য ভালো মানের বিদেশি কোচ আনা হয়েছে এবং মাহু আনামের মতো একজন অভিজ্ঞ সংগঠককে তার সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ একটা কম্প্যাক্ট ভাবে এই জিনিসটা শুরু করা হয়েছে। একাডেমিটাকে আবার নতুন উদ্যোগে চালু করা হয়েছে, যার জন্য আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তাদের শ্রেষ্ঠ পারফরমেন্স করে দেখিয়েছে। এবং এই যে আমাদের মূল জায়গাটা কিন্তু আসলে এজ গ্রুপ ক্রিকেট, স্কুল ক্রিকেট, 13, 15, 17, 19, একাডেমি, এ টিম, এই জায়গাগুলোতে মাঝখানে একটু ভাটা ছিল। বাট এখন কিন্তু আবার এইটার ঘষা মাজাগুলো চলছে প্রত্যেকটা জায়গাতে। আমরা দেখলাম আন্ডার-19 জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টুয়ার্ট লয়ের মতো একজন কোচকে উপদেশ পরামর্শক হিসেবে যুক্ত করেছে। এরকম আরো কয়েকজন ভালো মানের কোচকে হাই পারফরমেন্স ইউনিটের সঙ্গে যুক্ত করেছে। অর্থাৎ ক্রিকেট বোর্ড এখন
এটা ভালোভাবেই বুঝতে পারছে যে আমাদের এই স্ট্রাকচারগুলো, এই যে আমাদের পাইপলাইনগুলো, এটাকে যদি আমরা ঠিকভাবে সচল না রাখি তাহলে আমাদের নতুন প্লেয়ার, ব্যাকআপ প্লেয়ার তৈরির ক্ষেত্রে অসুবিধা হবে। এবং আসার কথা হচ্ছে এই জায়গাগুলো কিন্তু এখন বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে একটু আপনার কাছে আবার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কয়েকটা নতুন প্লেয়ার, যেমন পেসার এবার যেমন আবু হায়দার রনি, তারপরে মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, এরা আসছে। এরকম নতুন প্লেয়ার যে আসার যে ফ্রিকোয়েন্সি, এটা স্যাটিসফ্যাক্টরি কিনা, হ্যাঁ, বা সুযোগ দেওয়ার অ্যাটিটিউড আমাদের মানে ওরকম পজিটিভ কিনা? আমি মনে করি যে এটা পজিটিভ এবং এটা আশাব্যঞ্জক। মুস্তাফিজুর রহমানের মতন একজন বোলার চলে আসলো কিভাবে, মুস্তাফিজুর রহমানের মতো রিমোট এরিয়া থেকে কিন্তু এসেছে, এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। সৌম্য সরকারের মতো প্লেয়ার আমরা পেয়েছি, আমরা মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ার পেয়েছি, লিটন দাস, বেশ কিছু সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার আমরা কিন্তু পেয়েছি। এটা পাইপলাইনে যদি কাজ না হতো তাহলে কিন্তু এইগুলো আমরা পেতাম না। একটা জিনিস জামিল, এই যে এই মানুষগুলিকে, এই যে ছোট্ট ছোট ছেলেদেরকে যে আমরা জায়গা করে দিয়েছি, এটাই কিন্তু অন্য রিমোট এলাকায় যারা আছে তাদেরকে সাহস যোগায় না, আমি ভালো করলেই তো ঢুকতে পারবো, ওরা যদি ঢুকতে পারে আমি পারবো না কেন। এইটা কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং থিং। মানুষকে জায়গা দেওয়া মানে অন্যদেরকে আগ্রহান্বিত করা এই জায়গায় আসার জন্য, পরিবার পরিজনকে আগ্রহান্বিত করা। মুস্তাফিজের হিস্ট্রি যদি আমরা দেখি, তার এন্টার ফ্যামিলি তাকে ব্যাক করেছে ওইরকম একটি রিমোট। একটু জিজ্ঞেস করি আউট অফ কিউরিওসিটি, সেটা হচ্ছে যে এই যে মুস্তাফিজ আসছে, মুস্তাফিজের এই সাকসেসগুলো বা এই পারফরমেন্সগুলো কি এক ধরনের মিরাকল, যে না ইন্ডিভিজুয়াল ক্যারিজমা, নাকি এদের মধ্যে সত্যি সত্যি একটা অর্গানাইজেশনাল মোটিভেশনাল একটা কি বলে যে স্পিরিট তৈরি হচ্ছে, ভালো করতে হবে, ভালো করা সম্ভব? আমি মনে করি অবশ্যই তার হিস্ট্রি যদি দেখি, তার ভাইয়ের যে স্যাক্রিফাইস, কত কিলোমিটার দূরে প্রতিদিন নিয়ে গেছে, তার মানে এই পরিশ্রমটাকে যদি আমরা কাউন্ট করি, আমরা তো বাড়ি থেকে 1 মাইল দূরে আমার সন্তানকে নিয়ে খেলতে যাই না, কিন্তু তার ভাই, তার পরিবার যে তাকে কন্ট্রিবিউট করেছে, এই কন্ট্রিবিউশন যদি না থাকতো এই মুস্তাফিজ কিন্তু হারিয়ে যেত তার গ্রামের ভিতরেই। না, আমি একটা স্ট্রাকচারাল অর্গানাইজেশনাল মোটিভেশনের কথা বলছি, সেটা আছে কিনা? অবশ্যই কিছুটা তো আছেই, না হলে তো কারণ এই প্লেয়ারগুলো যদি ওই মোটিভেশন না থাকতো এই প্লেয়ারগুলো কিন্তু আমরা পেতাম না। হ্যাঁ, এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সবচেয়ে বড় সুবিধা আছে, অন্যান্য গেমের থেকে ক্রিকেটটার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। সেটা কি জানেন? সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই খেলাটার ব্যাপারে অত্যন্ত উৎসাহী। আপনি অনেকেই হয়তো জানেন না যে এই যে মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, যারা গত ওয়ার্ল্ড কাপে, সৌম্য সরকার গত ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছে, মুস্তাফিজ এবারের ভারত সফরে, সাউথ আফ্রিকা সফরে ওদেরকে নাকানি চুবানি খাইয়েছে, তাদের গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, কেউ খেলা দেখতে পারতো না, প্রধানমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করে সেখানে কিন্তু ব্যবস্থা করেছেন। যেখানে যেই খেলাটার প্রতি দেশের প্রধানমন্ত্রীর এত আগ্রহ থাকে, সেই খেলাটা তো অবশ্যই ভাগ্যবান। আমরা শেষ করতে হচ্ছে, আমি ছোট্ট একটা কথা বলি, প্রধানমন্ত্রী নিজের মুখে শোনা যে বাংলাদেশের রেজাল্ট খারাপ হতে ধরলে বা ভালো হতে ধরলে, লাস্ট বল বাকি আছে, উনি সেজদা দিয়ে পড়ে থাকেন, উনি নিজের মুখে আমাদেরকে বলেছে। তার মানে আমি বলতে চাচ্ছি এই পরিবারটাই খেলাধুলার সাথে জড়িত। উনি প্রধানমন্ত্রী না হলেও এই খেলাকে ভালোবাসতেন, কারণ ওদের পরিবারটাই এই খেলার সাথে সম্পৃক্ত। এটা আবার আমাদের ক্রিকেটের জন্য কিন্তু এটা অত্যন্ত একটা ভালো সুখবর, এবং ক্রিকেট এই পৃষ্ঠপোষকতা ভিত্তি করে ক্রিকেট আরো এগিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস। ধন্যবাদ খন্দকার জামিল উদ্দিন, ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।